সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1.3 এর 1 নম্বর প্রশ্ন ও ধারণা সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা এই ভিডিওর পার্ট 1টি আরম্ভ করিতেছি। এর আগে আমি অনুশীলনী 1.1 এবং অনুশীলনী 1.2 তৈরি করে নিয়েছি, যেগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আজকের এই ভিডিওটি শুরু করে নিই। তো আজকের এই ধারণার প্রথম বিষয়টি হলো আমাদের অখণ্ড সংখ্যার ভাগ। অখণ্ড সংখ্যার ভাগ অর্থাৎ অখণ্ড সংখ্যাকে কীভাবে ভাগ করার পদ্ধতি, অর্থাৎ প্রথমটি হলো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ। অর্থাৎ একটি ধনাত্মক অখণ্ড সংখ্যাকে যখন আমরা আরও একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করব, তখন আমরা আরও একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা পাবো। অর্থাৎ একটি ধনাত্মক অর্থাৎ প্লাস সংখ্যাকে যখন আমরা আরেকটি ধনাত্মক অর্থাৎ প্লাস বিশিষ্ট সংখ্যাকে ভাগ করব, তখন আমরা প্লাস বিশিষ্ট আরেকটি সংখ্যা পাবো। এটি তোমরা মনে রাখবে। তো আমরা এখন প্রমাণ করে নেই সংখ্যা দুটি ধরে। মনে করো দুইটি অখণ্ড সংখ্যা ধরে নেই 6 এবং 2। তো এই 6 এবং 2কে আমরা যদি 6কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 3 পাবো। অর্থাৎ আমরা 6কে 2 দিয়ে, এটি আমাদের কি আছে? 6টি আমাদের প্লাস অর্থাৎ ধনাত্মক সংখ্যা আছে এবং 2ও আমাদের প্লাস অর্থাৎ ধনাত্মক সংখ্যা আছে। তো আমরা কি করব? এই দুটি ধনাত্মক সংখ্যাকে একটি আরেকটি দিয়ে আমরা যখন ভাগ করব, তখন সংখ্যাটির প্রথমে আমরা প্লাস দিয়ে দেবো। তো এবং তারপর আমরা 2 দিয়ে 6কে ভাগ করে নেব। 2 দিয়ে 6কে ভাগ করলে কত পাবো? 3 পাবো। অর্থাৎ প্লাস 3 পেয়েছি। অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যাকে আর একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে আমরা ভাগ করে কি পেয়েছি? আর একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা পেয়েছি। তো এখন তো পরেরটি হলো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ। অর্থাৎ একটি ধনাত্মক অখণ্ড সংখ্যাকে যখন আমরা আরেকটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করব, তখন আমরা পাবো ঋণাত্মক সংখ্যা। এটি মনে রাখবে, এগুলো তোমরা মনে রাখবে, এগুলো খুব জরুরি। অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যাকে যখন আরেকটি ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করব, তখন আরেকটি ঋণাত্মক সংখ্যা পাবো। অর্থাৎ প্লাসকে যখন মাইনাস দিয়ে ভাগ করব, তখন আমরা মাইনাস পাবো। তো পরেরটি হলো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ, ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ। অর্থাৎ একটি ঋণাত্মক অর্থাৎ মাইনাস বিশিষ্ট সংখ্যাকে যখন আমরা একটি ধনাত্মক অর্থাৎ প্লাস বিশিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করব, তখন আমরা আরও একটি ঋণাত্মক সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ মাইনাসকে আরও একটি প্লাস বিশিষ্ট সংখ্যা দিয়ে, একটি মাইনাস বিশিষ্ট সংখ্যা আরেকটি প্লাস বিশিষ্ট সংখ্যা দিয়ে যখন ভাগ করব, তখন আমরা আরও একটি মাইনাস বিশিষ্ট সংখ্যা পাবো। তো পরেরটি হলো ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ। অর্থাৎ একটি মাইনাস বিশিষ্ট সংখ্যা আরেকটি মাইনাস বিশিষ্ট সংখ্যা দিয়ে আমরা যখন ভাগ করব, তখন আমরা একটি ধনাত্মক সংখ্যা পাবো। এগুলো তোমরা এগুলো তোমরা জানা রাখবে ভালোভাবে, এবং এগুলো তোমরা নোট করে নেবে তোমাদের খাতায়। তো আমরা এখন চলো পরের বিষয়টি দেখে নেই। তো পরের বিষয়টি হলো ভাগ প্রক্রিয়ায় সাপেক্ষে অখণ্ড সংখ্যার বিধিগুলো। তো অখণ্ড সংখ্যার কয়েকটি বিধি আছে। তো প্রথমটি হলো ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি। অর্থাৎ এটির কথার অর্থ হলো একটি সংখ্যাকে যখন আরও একটি সংখ্যা দিয়ে ভাগ করে যদি আমরা আরও একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যাকে আরও একটি অখণ্ড সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে আরও একটি অখণ্ড সংখ্যা পাই, তাহলে এটি আমাদের ভাগ সাপেক্ষে আবদ্ধ, অখণ্ড সংখ্যার ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি। তো আমরা এখন প্রমাণ করে নেই। তো আমরা আগের মতো 2 এবং 6 দিয়ে 2 এবং 6 দুটি সংখ্যা ধরে করে নেই। তো আমরা যখন মনে করো আমরা 6কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, তখন আমরা কত পাবো? 3 পাবো। এটি 6ও আমাদের অখণ্ড সংখ্যা, 2ও আমাদের অখণ্ড সংখ্যা এবং 3ও আমাদের অখণ্ড সংখ্যা। সুতরাং একটি অখণ্ড সংখ্যাকে আরেকটি অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করে আমরা কী পেলাম? অখণ্ড সংখ্যা পেলাম। যখন আমরা 2কে 6 দিয়ে ভাগ করব, তখন তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এসে যাবে 3/1। অর্থাৎ এটি কিন্তু অখণ্ড সংখ্যা নয়, এটি খণ্ডিত সংখ্যা। আমরা পাবো 3/1। 3/1টি আমাদের অখণ্ড সংখ্যা নয়। অর্থাৎ অখণ্ড সংখ্যা ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি মেনে চলে না, কারণ আমরা একটি অখণ্ড সংখ্যাকে আরও একটি অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করে অখণ্ড সংখ্যা সবসময় পাচ্ছি না। কোনো সময় পেয়েছি, কোনো সময় পাচ্ছি না। সেহেতু এটি আমাদের কি ভাগ সাপেক্ষে আবদ্ধ অখণ্ড সংখ্যা ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি মেনে চলবে না। সুতরাং আমরা লিখে দেব অখণ্ড সংখ্যা ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি মেনে চলে না। এখন আমরা 2 নম্বরটি হলো ভাগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যার ক্রমবিনিময় বিধি। অর্থাৎ এই যে ক্রমবিনিময় বিধিটি হলো, তোমাদেরকে আমি পূর্বের এই পাঠগুলোতে বলে দিয়েছি। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা যখন ভাগ সাপেক্ষে যখন সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করব, তখন যদি আমাদের মানটি সমান থাকে, তাহলে কিন্তু আমাদের এই ভাগ সাপেক্ষে ক্রমবিনিময় অখণ্ড সংখ্যা ক্রমবিনিময় বিধিটি মেনে চলবে। যদি সমান না থাকে, তাহলে এটি ক্রমবিনিময় বিধি মেনে চলবে না। আমি তোমাদের উদাহরণের সাহায্যে দেখিয়ে দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো মনে করো আমাদের সংখ্যা দুটি, মনে করো 6 আর 2। যখন আমরা 6কে 2 দিয়ে ভাগ করব, তখন আমরা পাবো কত? 3।
হ্যাঁ, 6কে ভাগ করে আমরা কত পাবো? 3 পাবো। আবার আমরা যদি এগুলো স্থান পরিবর্তন করে নিই, অর্থাৎ এগুলো 6-এর জায়গায় 2 এনে নেই এবং 2-এর জায়গায় আমরা 6 নিলে আমরা কত পাবো? 3/1 পাবো। হ্যাঁ, 3/1 পাবো। অর্থাৎ এই দুটি মান কিন্তু আমরা এখন কিন্তু স্থান পরিবর্তন করেছি। স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে এগুলোর মানও কিন্তু পরিবর্তন হয়ে ফেলেছে। যদি আমাদের মান একই থাকতো তাহলে আমাদের ভাগ প্রক্রিয়ার সাপেক্ষে অখণ্ড সংখ্যা ক্রম বিনিময় বিধিটি মেনে চলতো। যেহেতু আমাদের এই মান একই থাকছে না, আমরা স্থান পরিবর্তন করেছি কিন্তু আমাদের মান একই থাকছে না, সেহেতু এটি আমাদের এই ক্রম বিনিময় বিধিটি মেনে চলবে না। অর্থাৎ আমরা ভাগ সাপেক্ষে আমাদের এই ক্রম বিনিময়টি আমাদের মেনে চলে না। সুতরাং আমরা এখানে লিখে দেই, সুতরাং আমরা লিখে নিলাম ভাগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যা ক্রম বিনিময় বিধি মেনে চলে না। অর্থাৎ মনে করো এ ভাগ বি নট ইকুয়াল টু বি ভাগ এ। অর্থাৎ এই যে এ ভাগ বি যখন আমরা স্থান পরিবর্তন করব তখন আমাদের মানেরও পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এই ক্রম বিনিময় বিধিটি মেনে চলবে না। যদি আমাদের মান স্থানের পরিবর্তনের সাথে সাথে মান একই থাকতো তাহলে আমাদের এই ক্রম বিনিময় বিধিটি মেনে চলতো। তো এখানে পরবর্তীটি হলো ভাগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যা সহযোগ বিধি। তো আমরা এখন প্রমাণ করে নেব যে ভাগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যা ক্রম সহযোগ বিধিটি মেনে চলে কি না। তো আমরা 3টি সংখ্যা ধরে নেই, মনে করো 1, 2, 4। তো আমরা কি করব? সহযোগ বিধি করব। অর্থাৎ প্রথমে আমরা মনে করো 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে আবার যদি ভাগ করি 1 দিয়ে, তো আমাদের যদি সমান হয় এবং আমরা এখন সহযোগ বিধিটি প্রয়োগ করব। তো এখানে আমরা কি করব? এই যে 4/2/1 এটি হলো আমাদের কি সহযোগ বিধি। এই যদি দুটি আমাদের সমান হয় তাহলে এই ভাগ প্রক্রিয়া আমাদের অখণ্ড সংখ্যা সহযোগ বিধিটি মেনে চলে। তো এখন আমরা করে নেই, সমাধান করে নেই। তো 4কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 দুগুণা 4, সেহেতু 2 পাবো। 2/1 হয়ে যাবে। আর এখানে তারপর 2কে যখন আমরা 1 দিয়ে ভাগ করব তাহলে কত পাবো? 2 পাবো। তো এখানে আমরা 4 প্রথমে 1 দিয়ে 2কে ভাগ করলে কত পাবো? 2 পাবো। তারপর 4কে আবার 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 পাবো। সুতরাং তো আমরা পেলাম 2, এদিকেও পেলাম 2। কিন্তু এই যে 1, 2, 4-এর ক্ষেত্রে এই সহযোগ বিধিটি আমাদের মেনে চলছে, কিন্তু আমাদের কিন্তু এই সহযোগ বিধিটি যদি ভাগ প্রক্রিয়া আবদ্ধ ভাগ প্রক্রিয়া অখণ্ড সংখ্যার সহযোগ বিধিটি মেনে চলতে হয় তাহলে প্রত্যেক সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই বিধিটি মেনে চলতে হবে। কিন্তু আমাদের এখানে কিন্তু এটি দিয়ে এই 1, 2, 4 দিয়ে মিলে যাচ্ছে। তো আমরা অন্য কোনো সংখ্যা ধরে আবার চলো পরীক্ষা করে নেই মিলে কি না। তো আমরা অন্য সংখ্যাগুলো ধরে নেই, মনে করো 18, 6 এবং 3, যেটি আমাদের ধরলে সুবিধা হবে সেহেতু আমরা এটি ধরে নিচ্ছি। তো প্রথমে কি করব? সহযোগ বিধি অনুসারে আমরা 18/6/3 এটি লিখব এবং আরেকটি লিখব 18/6/3। তো আমরা এই 18, 6, 3 ধরে আমরা এখন সমাধান করে নিই। তো প্রথমে 18কে 6 দিয়ে ভাগ করলে 3 × 18, সেহেতু 3 থাকবে এবং ভাগ 3, মানে 3 দিয়ে 3কে ভাগ করলে কত পাবো? 1 পাবো। এদিকে যদি আমরা 1 পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের এই সহযোগ বিধিটি মেনে চলবে। তো 6কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 পাবো। তো এখানে 18কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 9 পাবো, কারণ 9 দুগুণা 18, সেই হেতু কত পাবো? 9 পাবো। এখন এদিকে বাম দিকে 1 পাচ্ছি এবং ডান দিকে 9 পাচ্ছি। এই দুই দিক কিন্তু আমাদের এখন সমান নয়, দুই দিক সমান নয়, যেহেতু এগুলোর মান কিন্তু সহযোগ বিধি আমরা প্রয়োগ করার পর এগুলোর কিন্তু মান যেহেতু পরিবর্তন হয়ে ফেলেছে, সেই হেতু এটি আমাদের ভাগ প্রক্রিয়ার সাপেক্ষে অখণ্ড সংখ্যার এই সহযোগ বিধিটি মেনে চলবে না। সুতরাং আমরা এখানে লিখে দেই ভাগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যা সহযোগ বিধিটি মেনে চলে না। অর্থাৎ এ ভাগ বি ভাগ সি নট ইকুয়াল টু এ ভাগ বি ভাগ সি। অর্থাৎ এই যে সহযোগ বিধিটি আমাদের অখণ্ড সংখ্যার ক্ষেত্রে সবসময় কিন্তু মেনে চলে না, সেহেতু আমরা এখানে লিখে দিলাম কি এ ভাগ সি নট ইকুয়াল টু এ ভাগ সি। তো এখন আমরা চলো পরের বিষয়টি দেখে নেই। তো পরের বিষয়টি হলো অখণ্ড সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা, অর্থাৎ 0 দিয়ে ভাগ করা অখণ্ড সংখ্যার ক্ষেত্রে। তো প্রথমে মনে করো আমরা যে কোনো অখণ্ড সংখ্যা যখন মনে করো 0কে আমরা যে কোনো অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করব। হ্যাঁ, মনে করো 1, 2, 3, 4, -1, -2 যে কোনো অখণ্ড সংখ্যাকে যখন আমরা মনে করো 2 দিয়ে ভাগ করব তখন আমরা কি পাবো? 0 পাবো। অর্থাৎ 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করিলে আমরা 0 পাই। এবং মনে করো আমরা যে কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে যখন ভাগ করব তখন আমাদের এটি
এটিকে আমরা ভাগই করতে পারবো না, এটি আমাদের সংজ্ঞাকৃত। কারণ মনে করো তোমাদেরকে একটি উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিই। মনে করো আমরা 10কে যখন 2 দিয়ে ভাগ করি তখন আমরা কত পাই? 5 পাই। অর্থাৎ এই দুটি সংখ্যা যোগ করে কিন্তু আমরা এই সংখ্যাটি পেয়ে যাই। মনে করো 10কে আমরা 0 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাটি পাবো? তো আমাদের এর নিয়ম হলো কি, এইখানে একটি সংখ্যা এবং এই সংখ্যা দিয়ে আমরা গুণ করে এই সংখ্যাটি পেতে হবে। তো এখানে যে কোনো সংখ্যা 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 পাওয়া যায়, অর্থাৎ আমরা এই সংখ্যাটি কখনোই পাবো না। এবং এখানে কোনো একটি সংখ্যা, যে কোনো সংখ্যা বসালে আমরা কত পাবো? 0 পাবো, অর্থাৎ 10 পাবো না। সুতরাং এটি আমাদের কি হয়ে যাবে? সংজ্ঞাহীন বা অর্থহীন, এটির কোনো অর্থই নেই। সুতরাং আমাদের আশা করি সবাই 0 দিয়ে ভাগ করার পদ্ধতিটি শিখে নিয়েছ। সুতরাং আমরা লিখতে পারি শূন্যকে যখন এ দিয়ে ভাগ করবো তখন আমরা 0 পাবো। কিন্তু এখানে এটি হলো আমাদের অখণ্ড সংখ্যা, এ কিন্তু না, অখণ্ড সংখ্যা না, এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ 0 হতে পারে না। এ 0 হয়ে গেলে তাহলে আমরা কী করলাম? 0 দিয়ে ভাগ করলাম। তো 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে অর্থহীন হয়, অর্থাৎ এটির কোনো মানই আসে না। তো এখন আমাদের মনে করো এখন হলো, মনে করো যে কোনো সংখ্যাকে যখন আমরা 0 দিয়ে ভাগ করবো তখন আমরা এটির কোনো মানই পাবো না। সুতরাং এটি কি হয়ে যাবে? এটি অর্থহীন হয়ে যাবে। এটি আমরা অর্থহীন, অর্থাৎ এরকম ভাগ করতেই পারবো না। কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করতেই পারবো না। তো অপরের বিষয়টি হলো অখণ্ড সংখ্যাকে 1 ও -1 দিয়ে ভাগ। অর্থাৎ যে কোনো অখণ্ড সংখ্যা, মনে করো 2কে দিয়ে যখন আমরা 1 দিয়ে ভাগ করি তখন আমরা সেই সংখ্যাটি পেয়ে যাই। অর্থাৎ যে কোনো অখণ্ড সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। তো আমরা এখানে লিখে দিতে পারি a/1 = a, অর্থাৎ যে কোনো একটি অখণ্ড সংখ্যাকে যখন 1 দিয়ে ভাগ করি তখন আমরা সেই সংখ্যাটি পেয়ে যাই। তো এখন আমরা -1 দিয়ে ভাগ করে কীভাবে করা হয় আমরা দেখে নেই। এবং একে আমরা যখন -1 দিয়ে ভাগ করব তখন আমরা পাবো -a, অর্থাৎ একে যখন 1 দিয়ে ভাগ করব তখন এ পাবো। অর্থাৎ একটি সংখ্যাকে যখন 1 দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যা পাওয়া যায়। তো এবং একে -1 দিয়ে ভাগ করিলে সেই সংখ্যাটি যদি প্লাস থাকে তাহলে এটি মাইনাস হয়ে যাবে, এবং যদি সেই সংখ্যাটি মাইনাস থাকে তাহলে এটি প্লাস হয়ে যাবে। অর্থাৎ মনে করো সংখ্যা একটি ধরে নেই 2 + 2কে যখন আমরা -1 দিয়ে ভাগ করব তো সেই সংখ্যাটি, অর্থাৎ এই কাকে আমরা -1 দিয়ে ভাগ করছি 2, অর্থাৎ 2-এর প্রথমে যেটি 2টি ধনাত্মক সেটি এটি ঋণাত্মক 2 হয়ে যাবে, -2 হয়ে যাবে। মনে করো -2 যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু এটি ঋণাত্মক আছে সেহেতু এটি ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ +2 হয়ে যাবে। তো আশা করি তোমরা আমাদের এই ধারণাটি সম্পূর্ণ লাভ করতে পেরেছ। এখন আমরা চলো অনুশীলনী 1.3 এর কোয়েকশন নম্বর 1টি সমাধান করে নেই। তো 1 নম্বরে দেওয়া আছে ভাগফল নির্ণয় করো, অর্থাৎ আমাদের একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করতে হবে। তো প্রথম রোমান 1-এ দেওয়া আছে 14 ভাগ -5। তো তোমাদেরকে বলে দে এটি 14 হবে না, এটি 15 হয়ে যাবে, কারণ 14টি যখন -5কে আমরা 14 দিয়ে যখন ভাগ করবো তখন আমরা অখণ্ড সংখ্যা পাবো না। এই পার্টে আমরা শুধু অখণ্ড সংখ্যার বিষয়ে আলোচনা করেছি, সেহেতু এটি তোমরা শুদ্ধ করে নেবে। এটি বইতে দেওয়া আছে 14, কিন্তু তোমরা এটিকে 15 বানিয়ে দেবে। তো তাহলে এটি শুদ্ধ হয়ে যাবে। এবং উত্তরমালা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে এর উত্তরটি এই -5কে 15কে -5 দিয়ে ভাগফল দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আমরা প্রথম বেশি কথা না বলে এখন আমরা এটি সমাধান করে নেই রোমান 1টি। কোয়েকশন নম্বর 1টি সমাধান করবার আগে আমি তোমাদের ধারণা যেগুলো বলেছিলাম এগুলো আবার বলে দিচ্ছি, যে একটি প্লাস ধনাত্মক সংখ্যাকে যখন আরেকটি ধনাত্মক সংখ্যাকে দিয়ে ভাগ করা হয় তখন আরেকটি ধনাত্মক সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ প্লাসকে যখন প্লাস দিয়ে ভাগ করা হয় প্লাস পাওয়া যায়, প্লাসকে যখন মাইনাস দিয়ে ভাগ করা হয় তখন মাইনাস পাওয়া যায়, মাইনাসকে যখন 5 দিয়ে ভাগ করা হয় তখন মাইনাস পাওয়া যায়, এবং মাইনাসকে যখন মাইনাস দিয়ে ভাগ করা হয় তখন প্লাস পাওয়া যায়। তো এখানে প্রথমটি রোমান 1-এ দেওয়া আছে কত? 15 ভাগ -5। তো এখানে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে কি মাইনাস, অর্থাৎ প্লাস, এখানে 15 চিহ্ন কি প্লাস এবং -5-5-এর চিহ্ন কি মাইনাস, অর্থাৎ প্রথমে আমাদের প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করতে হবে। তো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে +5 ভাগ মাইনাস = কি মাইনাস, অর্থাৎ সংখ্যাটি আমাদের প্রথমে এসে যাবে মাইনাস। প্রথমে আমরা একটি চিহ্ন বসিয়ে দেবো, তারপর 5 দিয়ে 15কে ভাগ করে নেব আমাদের রাফ একটি পেজে। তো চলো আমরা ভাগ করে নেই। তো আমরা 15কে যখন 5 দিয়ে ভাগ করব তখন আমরা কত পাবো দেখে নেই। চলো
5 3 5 কত 15, আমরা কত পেলাম 3 পেলাম, অর্থাৎ এখানে আমাদের মানটি এসে যাবে কত -3। প্রথমে আমরা কি করলাম, এখানে 15 দুটি সংখ্যার চিহ্ন গুলো ভাগ করে নিলাম। তো এখানে 15 চিহ্ন প্লাস ছিল এবং 5 চিহ্ন মাইনাস ছিল, অর্থাৎ প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করে আমরা প্রথমে কি বসিয়ে দিলাম, মাইনাস বসিয়ে দিলাম। তারপর 5 দিয়ে 15কে ভাগ করে নিলাম, যেহেতু 3 5 15, সেহেতু 15কে 5 দিয়ে ভাগ করলে কত পেলাম, আমরা -3 পেলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে, মাইনাস রোমান 2তে দেওয়া আছে -60 ভাগ 10। তো এর 60-এর চিহ্ন কি মাইনাস এবং 10-এর চিহ্ন কি প্লাস। তো প্রথমে আমরা মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, মাইনাস পাওয়া যায়, সেহেতু আমরা এখানে মাইনাস বসিয়ে দেবো। তারপর 10 দিয়ে 60কে ভাগ করে নেব। তো 6 10-এ যেহেতু 60, সেহেতু এখানে এসে যাবে কত 6। তো 10 দিয়ে 60কে ভাগ করলে কত পাবো, 6 পাবো, এবং মাইনাস টাকা এটি উত্তর হয়ে যাবে আমাদের -6। তারপরটি কি হলো, তারপর হলো এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, অর্থাৎ 54-এর চিহ্ন মাইনাস এবং 6-এরও চিহ্ন কি মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্রথমে আমরা ভাগ করবো, মাইনাসে মাইনাসে আমরা ভাগ করলে কি পাই, প্লাস পাই, অর্থাৎ সংখ্যাটি প্লাস হবে, প্লাস না বসালে হয়। তারপর 6 দিয়ে 54কে ভাগ করতে হবে, 5 6 নং কত 54, অর্থাৎ এটি আমাদের কি হয়ে যাবে, প্লাস নয়, অর্থাৎ প্লাস না বসালে হয়। তো এখন আমরা চলো পরের কোয়েকশনটি সমাধান করে নিই, অর্থাৎ রোমান 4টি আমরা সমাধান করে নিই। তো রোমান 4-এ দেওয়া আছে 0 ভাগ 15। তো তোমাদের আমি ধারণায় বলে দিয়েছিলাম যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে যখন ভাগ করা হয় তখন আমরা কত পেয়ে যাই, 0 পেয়ে যাই, অর্থাৎ এটির উত্তর হয়ে যাবে 0। তো পরের কোয়েকশনটি দেওয়া আছে -166 ভাগ -61 ভাগ ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে -60 প্লাস -1। তো আমরা প্রথমে কি করব, তো প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে নেই। তো এখানে আমাদের দেওয়া আছে কত -61, তারপর ভাগ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটি করে নেই, অর্থাৎ এখানে -60 দেওয়া আছে, তারপর এখানে প্লাস আছে অর্থাৎ মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, যেটি তোমাদের অনুশীলনী 1.2-তে আমি বলে দিয়েছিলাম। তো মাইনাস হয়, আর এখানে 1 ছিল, সেহেতু 1 বসিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এখানে দেওয়া আছে আমাদের কত -61, এখানে কি দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, সেহেতু ভাগ বসিয়ে দিলাম। তো এখানে আমাদের দেওয়া আছে -60 আর -1। তো দুদিক, তো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, অর্থাৎ আমরা একটি মাইনাস বসিয়ে দেবো। তারপর এখানে কত আছে, 60 আছে, এখানে কত আছে, 1 আছে, 60 আর 1 যোগ করলে কত হয়ে যায়, 61 হয়ে যায়, অর্থাৎ 61 -61 ভাগ -61। তো প্রথমে আমরা কি করব, এই মাইনাসে মাইনাসে ভাগ করে নেব, মাইনাসে মাইনাসে ভাগ করলে কি হয়, প্লাস হয়, প্লাস না বসাইলে হয়। তারপর 61 দিয়ে 61কে ভাগ করে নেব। তো 61 দিয়ে সমান সমান সংখ্যাকে যখন আমরা একটি সংখ্যা সমান সংখ্যাকে একটি সংখ্যা তার ঠিক সেই সংখ্যাকে যখন আমরা ভাগ করি তখন আমরা 1 পাই, অর্থাৎ 61 এবং 61 দিয়ে যখন ভাগ করব 1 পাবো। অর্থাৎ তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যাকে তার সমান সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমরা 1 পাবো। তো এখানে আমরা মাইনাসে মাইনাসে ভাগ করে প্লাস পেলাম এবং 61 দিয়ে ভাগ করে 1 পেলাম, অর্থাৎ আমরা এখন সমাধান করে নিয়েছি, আমাদের উত্তরটি হয়ে গেছে 1। তো এখন আমরা পরের কোয়েকশনটি সমাধান করে নিই। তো রোমান 6 দেওয়া আছে কত, -72 ভাগ -6, এখানেও মাইনাস আছে, অর্থাৎ এখানেও মাইনাস আছে, অর্থাৎ 72-এর চিহ্ন মাইনাস আছে, 6-এরও চিহ্ন মাইনাস আছে, মাইনাস দিয়ে মাইনাসকে যখন আমরা ভাগ করি তখন আমরা কি পাই, প্লাস পাই, প্লাস না বসালে হয়। এখন আমরা 72কে 6 দিয়ে ভাগ করবো, 6 12 কত 72, অর্থাৎ এখানে আমরা কত পাবো, 12 পাবো। তারপর আমাদের ভাগ -3 দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের মাইনাস আছে, 12-এর চিহ্ন আছে প্লাস এবং 3-এর চিহ্ন আছে কি মাইনাস। তো আমরা প্রথমে প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে কত কি পাওয়া যায়, যেটি আমি তোমাদের ধারণায় বলে দিয়েছি, মাইনাস পাওয়া যায়। তো 12কে এখন 3 দিয়ে ভাগ করলে 3 4 12, সেহেতু 3 দিয়ে 12কে কতবার যাবে, 4 বার যাবে, অর্থাৎ আমরা কী বললাম -4। তো আজকে এখন আমরা 1 নম্বর কোয়েকশনটি সমাধান করে নিয়েছি। তো দেখা হবে আরও একটি ভিডিওতে। তো তোমরা যদি কোনো জায়গায় ডাউট বা কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে।